জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে এখন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে একটা স্মল ক্যাপ স্টক কভার করব, যে কোম্পানিটি একটি মনোপলি ব্যবসাটা কি ব্যাপার, সম্পূর্ণ ব্যাপার ডিসকাস করব। তার আগে আমরা একটু দেখে নেব প্রথমে কোম্পানির ফান্ডামেন্টাল। তো যেহেতু আমি বললাম একটা স্মল ক্যাপ, এবার স্মল ক্যাপ কোম্পানিতে সব সময়ের জন্য কিন্তু একটা রিস্ক থাকে। সুতরাং এই ভিডিওটি দেখে কখনোই আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। আমি জাস্ট আপনাকে বিজনেসটা কেমন চলছে, কোম্পানির কেমন রেভিনিউ করছে, কেমন নেট প্রফিট করছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী আছে, কোম্পানির কত কী রিজার্ভস বোরোয়িংয়ের ব্যাপারটা আছে, এই জিনিসগুলো কভার করব এবং কোম্পানির বিজনেসটা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এরপরে আপনাদের কাজ হচ্ছে কোম্পানিটিকে নিয়ে স্টাডি করা। ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ আপনার, সেটা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন। আমার এই ভিডিওটি দেখে কখনোই স্টক বাই, হোল্ড, সেল, এভারেজ এই রকম কোনো ডিসিশন নেবেন না। তো প্রথমেই চলে আসবো কোম্পানির মার্কেট ক্যাপ কত। যেহেতু স্মল ক্যাপ বললাম, তাহলে মার্কেট ক্যাপ খুবই কম, 2185 কোটি টাকা মাত্র। তার মানে মার্কেট ক্যাপ যথেষ্ট কম। স্টকটির 52 উইক হাই যেটা ছিল 719 টাকা এবং 52 উইক লো যেটা ছিল সেটা হচ্ছে 306 টাকা। কারেন্ট ডাটা এখন দেখানো যাবে না, সেবির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যার কারণে। আচ্ছা, স্টকটির পিই আছে অনেক হাই, 129 পিই আছে। এবার পি নিয়ে ডিটেলসে আপনাকে বুঝতে হলে তাহলে পিই হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। এবার প্রাইস টু আর্নিং রেশিও যখন বেশি হয় সেক্ষেত্রে একটা নেগেটিভ সংকেত থাকে। এবার পিই কখন নিচে আসবে, মানে কমে যাবে, সেক্ষেত্রে কোম্পানিকে রেভিনিউ নেট প্রফিট বেশি দেখাতে হবে। রেভিনিউ নেট প্রফিট যখনই বেশি দেখাবে কোম্পানি, তখনই তার ইপিএস বাড়বে। সুতরাং ইপিএস যখনই বাড়বে তখনই কিন্তু তার পিইটাও নিচে চলে আসবে। ঠিক আছে, এটা আশা করি বোঝাতে পারলাম। যাই হোক, বাকি একটু চলে আসবো আমি কোম্পানির একটু কোয়ার্টারলি রেজাল্ট কেমন করেছে আপাতত। লাস্ট 4টে কোয়ার্টার আমরা একটু দেখে নিই কোম্পানির রেভিনিউ কেমন। টপ লাইন আগে দেখব। তো কোম্পানির সেলস 831 কোটি, 907 কোটি, 1195 কোটি, লাস্ট কোয়ার্টারে 1091 কোটি। তার মানে 3টে ডিজিট থেকে 4টে ডিজিটে এসছে। তাহলে রেভিনিউ কোম্পানির ঠিক আছে। এবারে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির একটু খরচটা বেশি আছে। রেভিনিউ যতটা প্রায় সেম খরচও আছে। তাহলে এখন কোম্পানি ছোট আছে, ভবিষ্যতে ধীরে ধীরে যখন বিজনেসে গ্রো করবে তখন বড় হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি পুরো ব্যাপারটাই ডিসকাস করছি, তখন আপনি নিশ্চয়ই বুঝে যাবেন। অপারেটিং প্রফিট মার্জিনটা আপাতত খুবই কম। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিট মোটামুটি 3.5 কোটি, 34 লক্ষ মাত্র, 11 কোটি 81 লক্ষ, লাস্ট কোয়ার্টারে 1 কোটি 75 লক্ষ। তাহলে রেভিনিউটা, নেট প্রফিট আপ ডাউন চলছে। তো একটা স্মল ক্যাপ কোম্পানি রেভিনিউ আপ ডাউন চলে এবং এই বিজনেসটাই এমন, এই বিজনেসটাও কিন্তু একটু বলতে পারেন সিজন ওয়াইজ চলে। তবে খুব দারুণ বিজনেস, আমার খুবই পছন্দের। আপনারা স্টাডি করে অবশ্যই দেখতে পারেন। আমি দেখাচ্ছি পুরোটাই। 2024 থেকে বছরে ইয়ারলি পারফরমেন্সটা কী সেটা দেখে নিই। ইয়ারলি মেন টপ লাইন আগে রেভিনিউ, কোম্পানির সেলস বা রেভিনিউ 2977 কোটি, সেটা বেড়ে 3382 কোটি, 3288 কোটি, সামান্য কমেছে। লাস্ট ইয়ারে কিন্তু দারুণ বিজনেস হয়েছে, 4026 কোটি। তাহলে কন্টিনিউ রেভিনিউটা ধীরে ধীরে বাড়ছে, তাহলে কোম্পানির টপ লাইন বাড়ছে। অপারেটিং প্রফিট মার্জিন 6%, 7%, 6%। তো অপারেটিং প্রফিট মার্জিনটা একটু কম আছে। ভবিষ্যতে যদি বাড়ে তাহলে ভালো হতে পারে। নেট প্রফিট 66 কোটি, 85 কোটি, 57 কোটি, 17 কোটি। নেট প্রফিটে একটু আপ ডাউন চলছে, আপাতত ধীরে ধীরে একটু কমেছে লাস্ট 2 ইয়ারে, এবং ইপিএসও কমেছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি। এবার বাকি ফান্ডামেন্টালগুলো আমরা দেখে নেব। কোম্পানির কাছে রিজার্ভস আছে 533 কোটি, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে 870 কোটি, বোরোয়িংটাও ধীরে ধীরে বাড়ছে। এবার বোরোয়িংয়ের প্লাস সাইনে আমরা যদি ক্লিক করি তাহলে কোম্পানির কাছে লং টাইম বোরোয়িং যেটা আছে সেটা মাত্র 42 কোটি টাকা। তাহলে লং টাইম যেটা বোরোয়িং আছে সেটা কোম্পানি ধীরে ধীরে শোধ করবে।
42 কোটি টাকা। এখানে কিন্তু অতটা চাপ দেখতে পাচ্ছি না। শর্ট টাইম বোরিং কত আছে? 484 কোটি টাকা। তাহলে শর্ট টাইম বোরিংটা 1 বছরের মধ্যে ক্লিয়ার করতে হবে। তার মানে বোরোয়িংয়ের ব্যাপারটা আমরা মোটামুটি 1 বছরের মধ্যে ক্লিয়ার হয়ে গেলে সেখানে বোরোয়িং যখনই কমে যাবে তার ইন্টারেস্ট কম দিতে হবে, সেখানে নেট প্রফিট কিছুটা কোম্পানি জেনারেট করতে পারবে। বোঝাতে পারলাম? কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট কন্টিনিউ বাড়ছে এবং টোটাল অ্যাসেট যদি দেখি তাহলে টোটাল অ্যাসেটও কন্টিনিউ বাড়ছে। এবার আমরা দেখব একটা, যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন অবশ্যই দেখা জরুরি। শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী বলছে? কোম্পানির প্রোমোটারের কাছে হোল্ডিং আছে 51.56%। এবার এফআইএস-ডিআইএসের কাছে স্টেক আছে কিনা? এফআইএসের কাছে প্রায় 10%-এর কাছাকাছি এবং ডিআইএসের কাছেও প্রায় 13.5% হোল্ডিং আছে। তার মানে এফআইএস-ডিআইএস কিন্তু আস্থা রাখছে যে এই কোম্পানিটা ভবিষ্যতে বড় হতে পারে এবং পাবলিকের কাছে 25% মতো হোল্ডিং আছে। ম্যাক্সিমাম হোল্ডিংটাই বড় প্লেয়ারদের কাছে আছে এফআইএস-ডিআইএস। এবং ভবিষ্যতে যদি ডিম্যান্ড বাড়ে, ডিম্যান্ড, শেয়ারের ডিম্যান্ড, মানে কোম্পানি বিজনেস যদি ভালো করে এবং ডিম্যান্ড সেখানে তৈরি হয়, তাহলে এই পাবলিক হোল্ডিং থেকে কনভার্ট হয়ে এফআইএস-ডিআইএসের কাছে হোল্ডিং যেতে পারে। যদি কোম্পানি ভালো কিছু করতে পারে তাহলে সম্ভাবনা আছে ভবিষ্যতে ডিম্যান্ড বাড়ার। এই সাপ্লাই এবং ডিম্যান্ড এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ব্যাপার হয়ে যাচ্ছে। অনেকে হয়তো নতুন আছেন চ্যানেলে, বুঝতে পারছেন না। এর জন্য একটু অ্যাডভান্স লেভেলের কিছু করা আছে, সেটা হচ্ছে চ্যানেলে একটা মেম্বারশিপ করা আছে, যেখানে আপনি নিচেই, ভিডিওটি চলছে ঠিক নিচেই একটা জয়েন অপশন দেখতে পাচ্ছেন। সেই জয়েন অপশানে ক্লিক করলে আপনি একটা মেম্বারশিপ নিতে পারবেন, যেটা মাত্র খুবই মিনিমাম একটা চার্জে 119 টাকা মান্থলি। তো সেটা আপনি দিলে ওখানে আমার কিছু কিছু ভিডিও করা আছে, সেগুলো আপনি দেখলে স্টক মার্কেটের অ্যাডভান্স টু, মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধীরে 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 শিখতে পারবেন। ওখানে এই জাস্ট সবে শুরু হয়েছে, কিছু কিছু জিনিস আমি ওখানে শেখাচ্ছি, সেগুলো কিন্তু আপনারা খুব সহজভাবেই শিখতে পারবেন এবং বুঝতে পারবেন খুব সহজেই কীভাবে অ্যাকচুয়াল, মানে আপনার যদি সিরিয়াসলি শেখার আগ্রহ থাকে তবেই আপনি কোর্স নিতে পারেন, না হলে আদারওয়াইজ নেবেন না, সেটাই আমি বলবো। এমনি নর্মালি আমি যে ভিডিওগুলো কন্টিনিউ দিচ্ছি সেগুলো আপনি যদি ফলো করেন, ঠিকঠাকভাবে বুঝতে পারেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে? এছাড়া আরেকটা বিষয় বলে নিই একটু ভিডিওর মাঝখানে, সেটা হচ্ছে ইনফিবিম অ্যাভিনিউ নিয়ে অনেকেই আমাকে মেসেজ করছেন, কমেন্ট করছেন। আমি কিন্তু ইনফিবিমকে নিয়ে, ইনফিবিমের যে আপডেটটা আছে রাইট ইস্যু, সেটা নিয়ে কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে অনেকবার আলোচনা করে ফেলেছি অলরেডি। ঠিক আছে? এবার টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটা নিচে ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখুন, কেন ওখানে এমার্জেন্সি আপডেটগুলো দেওয়া হয়। তো সেগুলো যদি ফলো না করেন, কারণ অনেকেই মেসেজ করছেন আমাকে, টেলিগ্রামেও জয়েন আছেন তার মধ্যে অনেকেই, কিন্তু মেসেজ ফলো করেন না, এটা ভুল। তো ফলো করতে হবে, সেখানে কিন্তু আপডেটগুলো আমি দিয়ে থাকি। ঠিক আছে? ওটা সুবিধার জন্য করা হয়েছে, তো সেটা জয়েন করে রাখবেন এবং ওখানে ফলো রাখবেন, তাহলে ওখানে আপডেটগুলো পেয়ে যাবেন। যাই হোক, তাহলে যেটা বলছিলাম, পাবলিকের কাছে যেহেতু 25% হোল্ডিং আছে, তাহলে ভবিষ্যতে যদি এফআইএস-ডিআইএস আরও ইন্টারেস্ট দেখায়, তাহলে পাবলিক হোল্ডিংটা কনভার্ট হতে পারে, সম্ভাবনা আছে, যদি কোম্পানি ভালো করতে পারে। এবার কোম্পানির নাম কি, বিজনেস কি, সেগুলো বলতে হবে, নিশ্চয়ই বলবো। তার আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট আবারও একবার, কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। ভিডিওটি জাস্ট এডুকেশন পারপাস, একদম জাস্ট আপনাকে বোঝানোর জন্য কি হতে পারে না হতে পারে, এবং এতে রিস্ক কী আছে। রিস্ক অবশ্যই আছে, কারণ এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। স্মল ক্যাপ কোম্পানি এখন ছোট কোম্পানি, সেই কোম্পানিটা যদি ভবিষ্যতে গ্রো না করতে পারে, সেক্ষেত্রে কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সুতরাং স্টক মার্কেটে যখন এসছেন, আপনাকে রিস্ক ম্যানেজ করে চলতে হবে। তাই জন্য যারা নতুন ইনভেস্টর আছেন, মার্কেটে একদম নতুন, তাদের এখন নর্মালি স্মল ক্যাপ কোম্পানিতে না যাওয়াটা বেটার। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তবুও এবার যখনই আপনি যাবেন, তখন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করতে হবে অবশ্যই, কারণ টাকাটা কিন্তু কষ্ট করে ইনকাম করেছেন। সুতরাং সেই টাকাটা কোনো মতেই আমার ভিডিও দেখে অন্তত জলে দেবেন না, এটা আমি বলবো। ঠিক আছে? সম্পূর্ণ স্টাডি করবেন। আমি দেখাচ্ছি আপনাকে, কোম্পানির নাম দেখাচ্ছি, সমস্ত কিছুই দেখাচ্ছি, কিন্তু আপনি স্টাডি করুন। কোম্পানির ব্যবসাটা বড় হবে কি হবে না সেটা নিয়ে আপনাকে
পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর গিয়ে ইনভেস্টমেন্ট অনেক লম্বা প্রসেস। ইনভেস্টমেন্ট করে টিকে থাকতে হয় এবং টাইম দিতে হয়। অ্যাকচুয়াল টাকা কিন্তু আপনি যত টাইম দেবেন, টাইমের পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনি মার্কেট থেকে রিটার্নটা পাবেন। ছোট কোম্পানি ধীরে 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 যেরকমভাবে বড় হবে, আপনার টাকাটাও সেইভাবে ধীরে 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 বড় হবে। বোঝাতে পারলাম? চলে আসি আবার কোম্পানির নাম। কোম্পানিটি হচ্ছে ল্যান্ডমার্ক কার্স। তাহলে নাম শুনে বুঝে গেছেন। এবার এই কোম্পানির বিজনেসটা কি? এই কোম্পানির বিজনেসটা এমনই একটা বিজনেস যে এই বিজনেসটা, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, এই বিজনেসটা ভবিষ্যতে গ্রো হতে পারে। কি কারণে গ্রো হতে পারে সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে, এই কোম্পানির কাজ হচ্ছে ল্যান্ডমার্ক কার্স। এই নামের মধ্যে কার্স লেখাটা আছে, তাহলে বুঝতেই পারছেন কোম্পানি গাড়ির বিজনেস করে। বিভিন্ন রকম লাক্সারি যে কার আছে সেগুলো এদের হচ্ছে শোরুম আছে। তো সেই শোরুমে বিভিন্ন লাক্সারি কার বিক্রি হয়। এবার এই গাড়িগুলো কি এরা তৈরি করে? না, এদের কাছে শোরুম আছে, এরা গাড়ি বিক্রি করে। গাড়ি তৈরি করে বিভিন্ন কোম্পানি, প্রচুর কোম্পানি আছে মার্কেটে। এবার কোন কোম্পানির গাড়ি কত বেশি বিক্রি হবে না হবে সেটা সম্পূর্ণ তাদের বিজনেস পলিসি। কিন্তু এই কোম্পানির কাজ হচ্ছে, গাড়িটা যেই কোম্পানি তৈরি করুক না কেন, বিক্রি হবে এদের কাছ থেকে এবং এদেরই ম্যাক্সিমাম মার্কেট শেয়ারটা আছে। তো এদের শোরুম থেকেই গাড়িটা বেশিরভাগ বিক্রি হয়। আমি সম্পূর্ণ ব্যাপারটাই দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এইবার কথাটা হচ্ছে, অটো কোম্পানিজ তো প্রচুর আছে মার্কেটে, এবার তাদের মধ্যে কম্পিটিশনও আছে। তাহলে সেক্ষেত্রে আমি এমন একটা কোম্পানিকে নিয়ে স্টাডি করছি, যেই কোম্পানিটা গাড়ির শোরুম আছে। এবার সেখানে যেই কোম্পানি বিজনেসে গ্রো করুক না কেন, অটোমোবাইল কোম্পানির মধ্যে তাদের যে গাড়িগুলো সেলস হবে, সেই গাড়িটা এদের মাধ্যমেই কারণ ম্যাক্সিমাম মার্কেট শেয়ারটা এদের কাছে আছে, সুতরাং এদের কাছ থেকেই গাড়িটা সেল হবে বেশি। এবার যেহেতু এদের কাছ থেকেই গাড়িটা সেল হবে, সুতরাং এরা মাঝখান থেকে এদের ইনকামটা কি? ওই যে গাড়িটা কোম্পানি এদেরকে দিল, ল্যান্ডমার্ক কার্স হচ্ছে কাস্টমারকে বিক্রি করলো, মাঝখান থেকে একটা কমিশন পেলো। এই কমিশনটাই কিন্তু হচ্ছে এদের প্রফিট। ঠিক আছে? তার মানে গাড়িতে যতই গাড়িও বিক্রি করে, তারপরে গাড়ির যে রিপেয়ারিং সেটাও করে এরা। তারপরে আবার আপনি ধরুন গাড়িটা চেঞ্জ করে আবার একটা নতুন গাড়ি নেবেন, সেই পুরানো গাড়িটাকে আবার বিক্রি করতে হবে, সেই কাজও এরা করে। সমস্ত কিছুই কিন্তু এরা করে, মেনটেনেন্স থেকে শুরু করে সমস্ত কিছু। ঠিক আছে? এই হচ্ছে কোম্পানির কাজ। এইবার এই কাজটাকে ডিটেলসে দেখতে গেলে সেটাও একটু দেখিয়ে দিই আপনাদের। আমি আবারও চলে আসলাম স্ক্রিনার ওয়েবসাইটেই, এবং এখানে দেখতেই পাচ্ছেন অ্যাবাউট সেকশন আছে একটা। এবং এই অ্যাবাউট সেকশনের মধ্যে কোম্পানি 1998 সাল থেকে বিজনেস করছে। ল্যান্ডমার্ক কার্স লিমিটেড ইজ দ্য লিডিং প্রিমিয়াম অটোমোটিভ রিটেল বিজনেস ইন ইন্ডিয়া উইথ ডিলারশিপস ফর কি ব্র্যান্ড দেখুন, মার্সেডিজ বেঞ্জ, হন্ডা, জিপ, ভলক্সওয়াগেন অ্যান্ড রেনল্ট। দ্য কোম্পানি অলসো ক্যাটার্স টু দ্য কমার্শিয়াল ভেহিকেলও আছে, কোম্পানি কমার্শিয়াল ভেহিকেলও বিক্রি করে। যার কোন কোম্পানির? অশোক লেল্যান্ড। যেই অশোক লেল্যান্ড হচ্ছে কমার্শিয়াল ভেহিকেলে মার্কেট লিডার। এবার ঠিক এর নিচেই আমি চলে যাব কি পয়েন্ট, এবং কি পয়েন্টের নিচেই যে রিড মোর অপশানটি আছে তার মধ্যে ক্লিক করে নেব, এবং কোম্পানির বিজনেস সম্বন্ধে যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন এখানে, আপনি নিজেও দেখে নিতে পারেন। তো কোম্পানির বিজনেস প্রোফাইল যদি দেখি, ল্যান্ডমার্ক কার্স লিমিটেড ইজ এ লিডিং প্রিমিয়াম অ্যান্ড লাক্সারি অটোমোবাইল রিটেলার ইন ইন্ডিয়া, অফারিং নিউ vehicle sales, after sales service, pre-owned vehicle sales and distribution of finance and insurance products. বিজনেস সেগমেন্ট নিউ ভেহিকেল সেলস থেকে 80% রেভিনিউ জেনারেট করে কোম্পানি। ঠিক আছে? বাকি ডিটেলস আপনারা একটু চেক করে নেবেন। বাকি আফটার সেলস এ কার কেয়ার 17% মার্কেট শেয়ার কোম্পানির, এবং প্রি ওন্ড ভেহিকেলস 2%। মানে যে ওই যেটা বললাম যে গাড়িটা চেঞ্জ করে আপনি যদি নতুন গাড়ি নেন, সেই পুরানো গাড়িটাকেও আবার রিসেল যে করে, তাতেও 2% মার্কেট শেয়ার কোম্পানির রাখে। মার্সেডিজ বেঞ্জ দেখুন, 16.1% শেয়ার অফ মার্সেডিজ সেলস ইন ইন্ডিয়া
তো এই কোম্পানির কাছে মার্কেট শেয়ার আছে। তার মানে মার্সিডিজের যত গাড়ি বিক্রি হয় ভারতবর্ষে তার মধ্যে 16.1% গাড়ি এই ল্যান্ডমার্ক কার্স বিক্রি করে। ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করি। ঠিক সেই রকমই হন্ডা 6.7% শেয়ার, জিপ 25.2% শেয়ার, ভলক্সওয়াগন 9.3%, রেনল্ট 3.4%, ঠিক আছে, BYD 21.2%, MG 4.4%, মহিন্দ্রা, অশোক লেল্যান্ড এবং কিয়া। মহিন্দ্রার রিসেন্ট ফোরওয়ে উইথ 8 আউটলেটস, 8টা আউটলেটস আছে মহিন্দ্রার, অশোক লেল্যান্ডের 4টে আউটলেট, কিয়ার 5+1 আউটলেট, ঠিক আছে। এবার দেখুন, এবার টোটাল আউটলেটস কটা আছে। দ্য কোম্পানি অপারেটস 135+7 আপকামিং আউটলেটস অ্যাক্রস 13 স্টেট অ্যান্ড 32 সিটিজ ইনক্লুডিং 76 সেলস শোরুমস অ্যান্ড 66 ওয়ার্কশপস। It follows an asset light model with only 2 company-owned outlets. They have presence in Maharashtra, Uttar Pradesh, Gujarat, Haryana, Madhya Pradesh, Punjab, West Bengal, and the National Capital Territory of Delhi. New outlets require 3.4 quarters to break even. তার মানে নতুন যে আউটলেটগুলো আছে তাতে 3 থেকে 4টে কোয়ার্টারের মধ্যে ব্রেক ইভেন, মানে লস থেকে কোম্পানি লাভে চলে যাবে। যেমন এই কোম্পানির যে বোরোইং আছে, তো বোরোইংগুলো নিয়ে কোম্পানি নতুন শোরুম ওপেন করছে। এবার সেই শোরুমে বিজনেস হবে, আবার সেই বিজনেস থেকে রেভিনিউ হবে, নেট প্রফিট জেনারেট হবে। এবার সেগুলো তো কোম্পানি তো শোরুমগুলো তৈরি করতে খরচ করেছে, এবার সেই খরচগুলো তো ধীরে ধীরে উঠতে হবে। তাহলে এখন যে রেভিনিউটা জেনারেট হচ্ছে, এই যে এক্সপেন্স, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিয়ে যে অপারেটিং প্রফিট, সেটা কম কেন হচ্ছে? তার কারণ কোম্পানির খরচ হচ্ছে। এই কারণে কোম্পানির নেট প্রফিটটা দেখাতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। তাই জন্য কোম্পানি এখন ছোট আছে। এবার ধীরে ধীরে এই আউটলেটগুলো বাড়ছে। এরপরে গাড়ির সংখ্যা যখন, মানে গাড়ির সেলস যখন বৃদ্ধি পাবে, তখন আর নতুন করে ধরুন আউটলেট আর করতে হচ্ছে না, ওদের যতটুকু আউটলেট অলরেডি করা আছে সেগুলোই যথেষ্ট। এবার নতুন করে আর খরচটা হচ্ছে না, তাহলে ওদের নেট প্রফিটটা বাড়বে। এইবার আরও একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে, এই যে এখন ধীরে ধীরে পেট্রোল ডিজেলের গাড়ির থেকে ইলেকট্রিক গাড়িতে কনভার্ট হচ্ছে, তো ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ির ডিম্যান্ড যত বাড়বে, এবার এই ওদের যে শোরুম আছে সেই শোরুমে যে শুধুমাত্র পেট্রোল ডিজেলের গাড়ি বিক্রি করতে হবে এরকম তো কোনো কথা নেই, ইলেকট্রিক গাড়িও বিক্রি হবে। তাহলে ইলেকট্রিক গাড়ির ডিমান্ড যত বাড়বে তত এই কোম্পানিরও বিজনেস বাড়ার সম্ভাবনা আছে। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, এই হচ্ছে টোটাল ব্যাপার ডিসকাস করলাম কোম্পানির। এবার আপনাদের কাজ হচ্ছে স্টাডি করা, কোম্পানিকে নিয়ে স্টাডি করবেন, বুঝবেন, জানবেন, দেখবেন। আমি এত কিছু বললাম বলে চোখ বন্ধ করে ভরসা করে টুক করে গিয়ে ইনভেস্ট করে দিলেন, এইরকম কাজ একদমই ভুল করেও করবেন না। কারণ এটা একটা ছোট কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, যদি ব্যবসা ঠিকঠাকভাবে না করতে পারে তাহলে কিন্তু বড়সড় ধাক্কাও খেতে পারে, সেটা মাথায় অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, স্টক মার্কেটে এসছেন, রিস্ক ফ্যাক্টর আপনাকে নিজেকেই বুঝতে হবে। আমি সমস্ত ব্যাপারটাই ডিসকাস করে নিলাম। এরপরেও যদি কিছু জানার থাকে এই বিষয়ে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট, শেয়ার। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, এক ক্লিকে দেখে নিতে পারবেন। তো আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।